হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের অবচয় অধ্যায়টির দ্বিতীয় ক্লাস। আজকে আমরা শিখব যে সরলরৈখিক পদ্ধতিতে জাবেদা শিখব আর খতিয়ান শিখব। খুব সহজেই কতটা সহজে শেখা যায় এবং কতটা ইজি ওয়ে মেথড আমি দেখাবো। আর আশা রাখি যে একটা অঙ্ক করার পরে ধাপ বাই ধাপ আপনি পরের অঙ্কগুলো খুব সহজেই করতে পারবেন। চলেন আমরা দেরি না করে অঙ্কে চলে যাই। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। আমরা ইতিমধ্যে শিখেছিলাম যে এই অধ্যায়ে 14টা পদ্ধতির অঙ্ক আছে, কিন্তু 14টা পদ্ধতির অঙ্ক কি আসে না, মাত্র 2টা পদ্ধতির অঙ্ক আমাদের পরীক্ষায় আসে। এই 2 পদ্ধতির অঙ্ক শিখলে আশা রাখি আপনারা পরীক্ষায় কমন পাবেন। একটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি, আরেকটা হচ্ছে ক্রমহ্রাসমান পদ্ধতি। আচ্ছা, তো আজকে আমরা সরলরৈখিক পদ্ধতি নিয়ে আলোচনা করব। সরলরৈখিক পদ্ধতি কি কি আসে, হ্যাঁ, আর সাজেশন কিন্তু আমি আগেই দিয়েছিলাম কি কি চায় এই অধ্যায়ে। তাই যারা প্রথম ক্লাসটি মিস করেছেন, আমার বিশ্বাস যে আপনি যদি প্রথম ক্লাসটি দেখার পরে আজকের ক্লাসটি দেখেন তাহলে আপনার জন্য অনেক 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 বেশি সহজ হয়ে যাবে। ওকে, আচ্ছা, প্রথমে আসি। দেখেন, সরল রৈখিক পদ্ধতি জিনিসটা কি, নামেই কাজের পরিচয়। সরল রৈখিক অর্থাৎ একটা সম্পদের অবচয় বের করার পরে প্রত্যেক বছর সমান হারে অবচয় হবে। অর্থাৎ আমি একটা সম্পদের, স্থায়ী সম্পদের অবচয় বের করলাম, ফর এক্সাম্পল 10,000 টাকা। এখন প্রতি বছর 10,000 টাকায় অবচয় হবে। যেমন ধরেন একটা মেশিনের মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। খেয়াল করেন, এখন এই মেশিনটার উপর আমি 10% হারে অবচয় ধরলাম। কত পার্সেন্ট হারে? 10% হারে অবচয় ধরলে কত হয় স্যার? 10,000 টাকা। 10,000 টাকা অবচয় হয়। আচ্ছা, এখন আমাকে বলল যে 5 বছরের অবচয় দেখাও। তাহলে যদি এমন হয় 2020 থেকে শুরু করলাম, 2020 সালে অবচয় কত হবে? 10,000। 2021 সালে অবচয় কত হবে? 2022 সালে অবচয় কত হবে? 10,000। এভাবে করে যত বছর অবচয় হবে সমান হারে সমান টাকায় অবচয় হবে। সরলরৈখিক পদ্ধতি কাকে বলে? যে একটি স্থায়ী সম্পদের উপর প্রত্যেক বছর অবচয়ের হার সমান বা অবচয় সমান হারে হবে, এটাকেই সাধারণত সরল রৈখিক পদ্ধতি বলে। সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের টাকা কখনোই অসমান হয় না, কখনোই অসমান হয় না। দেখেন, দ্বিতীয় নাম্বারে সেটাই বলছে, সরলরৈখিক পদ্ধতি অথবা স্থির কিস্তি পদ্ধতি। স্থির কিস্তি বলতে কি বোঝায়? এই দেখেন, স্থির কিস্তি প্রত্যেক ক্ষেত্রে কিস্তিটা কি হবে? যেমন কিস্তি সবসময় সমান হয়, কিস্তি সবসময় কি হবে? সমান হয়। স্থির মানে কি? সবসময় ওইটাই থাকবে, স্থির, কখনো নড়বেও না, চড়বেও না। অর্থাৎ আমার অবচয় একবার আমি যা বের করব প্রতি বছর সেটাই হবে। অর্থাৎ 1 টাকা কমও হবে না, 1 টাকা বেশিও হবে না। অর্থাৎ আমাকে যদি সরলরৈখিক পদ্ধতিতে 5 বছরের অবচয় বের করতে বলে, তাহলে 5 বছরের অবচয়ই সমান। 5 বছরের অবচয় কি? সমান। আশা করি মানে সরলরৈখিক পদ্ধতি জিনিসটা কি এটা বুঝতে পারছেন, ক্লিয়ার? আচ্ছা, এবার আমাকে একটা সূত্র শিখতে হবে। সরলরৈখিক পদ্ধতিতে আমাকে অবচয় বের করতে হলে আপনাকে এই সূত্রটা সম্পর্কে জানতে হবে। সূত্রটা কি? আমরা লিখব বার্ষিক অবচয়। বার্ষিক অবচয় অথবা শুধু অবচয়, একই কথা। বার্ষিক অবচয় সমান সমান মেশিনের অথবা কোনো সম্পদের, আমি এখানে কি মেশিন বলবো নাকি সম্পদ বলবো? সম্পদই বলি, হ্যাঁ, সম্পদের ক্রয় মূল্য বা সম্পদের মোট মূল্য। আচ্ছা, কখন লিখবো সম্পদের মোট মূল্য আর কখন লিখবো ক্রয় মূল্য একটু বলতে। সম্পদের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য আর নিচে হচ্ছে আয়ুষ্কাল। আমরা বিগত ক্লাসে শিখেছিলাম সম্পদের ক্রয় মূল্য কি, সম্পদের মোট মূল্য কি, ভগ্নাবশেষ মূল্য কি, আয়ুষ্কাল কি। আমি আরেকবার হেল্প করি আপনাদের, ঠিক আছে? সম্পদের ক্রয় মূল্য অর্থাৎ যত টাকা দিয়ে আমি একটি সম্পদ ক্রয় করি সেটাকেই সম্পদের ক্রয় মূল্য বলে। ক্লিয়ার বিষয়টা? সম্পদের মোট মূল্য, একটা সম্পদ কেনার পরে
ওই সম্পদের উপর আরও যেই খরচ করতে হয়, ফর এক্সাম্পল পরিবহন খরচ, সংস্থাপন ব্যয়, হ্যাঁ, আমদানি শুল্ক, যত রকমের খরচ আছে সেই খরচগুলো যোগ করলে আমার কী বের হবে? সম্পদের মোট মূল্য। তাহলে আমরা বলতে পারি একটি সম্পদ কেনার পরে ওই সম্পদের উপর আরও যা যা খরচ হয়, যে আনুষঙ্গিক খরচগুলো হয়, তাকেই সম্পদের মোট মূল্য বলে। ভগ্নাবশেষ মূল্য অর্থাৎ একটা সম্পদের পৃথিবীতে সব কিছুরই একটা আয়ু আছে, সব কিছুরই একটা জীবনকাল আছে। ঠিক তেমনি আমি যেই সম্পদটা কিনবো সেই সম্পদেরও কিন্তু একটা জীবনকাল আছে। জীবনকাল শেষে ওই সম্পদটা থেকে আমি ওই সম্পদটা আর ব্যবহার করতে পারবো না, ওই সম্পদটা অকেজো হয়ে যাবে। সেই সম্পদটা থেকে তখন আমি যেই টাকাটা পাবো সেই সম্পদটা বিক্রি করে, আমি বলছিলাম যে একটা সম্পদ আমি যদি কোনো ফেরিওয়ালার কাছেও বিক্রি করি, সে আমাকে যত টাকা দিবে, একটা সম্পদ অকেজো হওয়ার পরে আমি যখন আর ব্যবহার করতে পারবো না, তারপর ওইখান থেকে আমি যা পাবো সেই সম্পদটা বিক্রি করে বা সেই সম্পদ থেকে আমি যা পাবো সেটাকেই বলা হয় ভগ্ন অবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য ক্লিয়ার স্যার? আচ্ছা, আয়ুষ্কাল। আয়ুষ্কাল বলতে আমরা জানি জীবনকাল। আয়ুষ্কাল বলতে আমরা কি বুঝি? জীবনকাল। আচ্ছা, তাহলে আমরা কিন্তু সূত্রটা বুঝতে পারছি। দেখেন, সূত্রর ক্ষেত্রে কখন সম্পদের ক্রয় মূল্য হবে আর কখন সম্পদের মোট মূল্য হবে, কখন সম্পদের ক্রয় মূল্য হবে, কখন সম্পদের মোট মূল্য হবে। স্যার, একটা প্রশ্নের মধ্যে আপনি দেখলেন শুধু সম্পদের ক্রয় মূল্য দেওয়া আছে, কোনো আনুষঙ্গিক খরচ দেওয়া নাই, তখন কি আপনি মোট মূল্য লিখবেন নাকি ক্রয় মূল্য লিখবেন? ক্রয় মূল্য। আচ্ছা, আবার একটা অঙ্কের মধ্যে দেখবেন সম্পদের ক্রয় মূল্য দেওয়ার পরেও আরও কিছু আনুষঙ্গিক খরচ দেওয়া আছে, যেমন পরিবহন খরচ, হ্যাঁ, শুল্ক, আমদানি শুল্ক, তারপর হচ্ছে ভ্যাট, মানে এক কথায় ওই সম্পদের উপর যেই খরচগুলো হয়েছে সেই খরচগুলো যদি থাকে তখন আপনি কী লিখবেন? সম্পদের মোট মূল্য। স্যার, আপনারা কি সূত্রটা বুঝতে পারছেন? এই সূত্রটা আরও অনেক ফাইন্যান্সের ক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে। যে মানে কোনো সম্পদের অবচয় বের করার সূত্রটা কি স্যার? যে সম্পদের ক্রয় মূল্য অথবা সম্পদের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। এই সূত্রটা প্রয়োগ করলে 1 বছরের অবচয় টাকা বের হবে। কত বছরের অবচয় টাকা বের হবে? 1 বছরের অবচয় টাকা বের হবে। তার মানে আমরা বলতে পারি পার্সেন্ট কিংবা সূত্র প্রয়োগ করলে 1 বছরের টাকা বের হয়, সেটা অবচয়ের হোক, সুদের হোক, যাই হোক না কেন, পার্সেন্ট করলে এবং সূত্র প্রয়োগ করলে যেই টাকাটা বের হয় সেই টাকাটা হচ্ছে বার্ষিক টাকা। সেই টাকাটা কিসের টাকা? আর শুরুতে তো আমরা বলছি বার্ষিক অবচয়। এখন আমাকে একটা সম্পদ আমি ধরেন মার্চ মাসে কিনছি, তাহলে আমি এই সূত্র প্রয়োগ করলে কি হবে? হবে। সাথে আমাকে কি করতে হবে? এদিক দিয়ে 12 আর মার্চ মাসে করলে কত হয়? মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 10 মাসের এখানে উপরে লিখতে হবে 10। বলে তো হবে কত? 10। আচ্ছা, বলল যে নভেম্বর মাসে একটা মেশিন ক্রয় করা হয়েছে, তাহলে কি আমি কি সারা বছর অবচয় লিখবো? আমরা কি লিখবো? অবচয় সমস্যা মানে সূত্রটা প্রয়োগ করব, আর নভেম্বর মাসের কত? নভেম্বর, ডিসেম্বর, 2 মাসের অবচয় হবে। কত মাসের অবচয় হবে? 2 মাসের। নিচে 12 দিব, উপরে 2 দিব। আমি আবারও বলি, এই সূত্রটা প্রয়োগ করলে 1 বছরের টাকা বের হয়। কত বছর টাকা বের হয়? কিন্তু কোনো প্রশ্নে যদি, অঙ্কে যদি আপনার জানুয়ারি মাসে মেশিন না কিনে অন্য কোনো মাসে কিনে, তখন এই সূত্রের সাথে গুণ দিয়ে 12 নিচে 12 দিবেন, আর যেই মাস বলবে সেই মাস থেকে কাউন্ট করবেন। আমার কথা কি সবাই বুঝতে পারছি? আচ্ছা, এবার আমি একটা অঙ্ক দিয়ে বুঝাবো। এবার আমি একটা অঙ্ক দিয়ে বুঝাবো এবং আমার প্রথম ক্লাসের সাথে এই ক্লাসের একটা কম্পেয়ার করবেন, একদম বুঝে যাবেন। আচ্ছা, আজকে আমরা করব কোন করে যেন নির্বাচন করছিলাম সরলরৈখিক। আচ্ছা, আমি ভিডিওর একটা প্রান্তে আমি এই প্রশ্নটা খুব সুন্দর করে ছবি তুলে আমি দিয়ে দিব, ঠিক আছে? আপনারা তো দেখবেনই, আর যারা যারা ভিডিও দেখতেছে তারা ওদেরও অনেক উপকার হবে, ঠিক আছে? আচ্ছা, আমি অঙ্কটা খুব সুন্দরভাবে পড়তেছি। প্রশ্ন বুঝলে অঙ্ক কিছুই না। আমি আবারও বলতেছি, এই অঙ্ক অনেক 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 বেশি সহজ, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমরা কোন পদ্ধতি শিখতেছি স্যার? কোন পদ্ধতি শিখতেছি বলেন? হ্যাঁ, আমরা কোন পদ্ধতি শিখতেছি? সরলরৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি। আচ্ছা, আজকের আমাদের আলোচ্য প্রশ্নটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019। এখানে বলছে মল্লিক কোম্পানি 2018 সালের 1 অক্টোবর 1,80,000 টাকা ব্যয়ে একটি নতুন মেশিন ক্রয় করে। তার মানে হচ্ছে একটা মল্লিক কোম্পানি নামে একটা কোম্পানি আছে, সেই কোম্পানিটা 2018 সালের অক্টোবর মাসে 1,80,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে। তার মানে কি এটা মেশিনের ক্রয় মূল্য, এটা মেশিনের কী মূল্য? ক্রয় মূল্য। সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, এরপরে কি বলছে? মেশিনটির আয়ুষ্কাল অনুমান করা হয় 5 বছর।
আচ্ছা, তার মানে কি, এই যে আমরা আয়ুষ্কাল সম্পর্কে ধারণা পেলাম, আয়ুষ্কাল মানে কি জীবনকাল, এই মেশিনটা 5 বছর টিকবে। আচ্ছা, তারপর কি বলছে, আয়ুষ্কাল শেষে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য অনুমান করা হয় 20,500 টাকা। ভগ্নাবশেষ মূল্য জানি কি, যে মেশিনটা, অর্থাৎ মেশিনটা 5 বছর পরে আর আমি চালাতে পারবো না, আর ব্যবহার করতে পারবো না, মেশিনটি অকেজো হয়ে যাবে। মেশিনটি কী হয়ে যাবে, তখন আমি যদি এই মেশিনটা একটা লোহালক্ষ্য হিসাবে বিক্রি করি আর কি, ভাঙ্গারির আলোর কাছেও বিক্রি করি, তাহলে 20,500 টাকা পাবো। ক্লিয়ার স্যার? আচ্ছা, তারপরে বলছে যে প্রতিষ্ঠানটি 31 ডিসেম্বর তারিখে হিসাব বছর শেষ করে। এটা ওনারা বললেও 31 ডিসেম্বর তারিখে আমরা হিসাবকাল শেষ করব, না বললেও করব। ক্লিয়ার? আমাদের হিসাবকাল কবে শেষ হয়? 31 ডিসেম্বর তারিখে। খুব ছোট একটা অঙ্ক দিছে, হ্যাঁ, অঙ্কের মধ্যে তেমন কিছুই নাই। অঙ্কের মধ্যে দেওয়া আছে হচ্ছে অক্টোবর মাসে 2018 সালের অক্টোবর মাসে একটা মেশিন ক্রয় করে 1,80,000 টাকা। কোনো আনুষঙ্গিক খরচ আছে? নাই। আচ্ছা, এখন বলেন তো, আমরা এই সূত্র দিয়ে যখন অবচয় করতে যাব, আমরা কি ক্রয় মূল্য লিখবো নাকি সম্পদের মোট মূল্য লিখবো? ক্রয় মূল্য। মোট মূল্য কেন লিখবো না? আনুষঙ্গিক কোনো খরচ নাই। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এবার এই সূত্রটা যে প্রয়োগ করব, এই সূত্রটা প্রয়োগ করলে তো স্যার 1 বছরের টাকা বের হয়, কিন্তু মেশিন কিনছে কবে? তাহলে কি 1 বছর অবচয় হবে নাকি মাসের অবচয় হবে? কত মাসের? কিভাবে বুঝলাম? অক্টোবরের 1 তারিখ দেওয়া আছে, অক্টোবরের 1 তারিখ দেওয়া মানে কোনো মাসের 1 তারিখ দেওয়া থাকলে ওই মাস থেকে কাউন্ট করতে হয়, আর যদি 31 তারিখ দেওয়া থাকে তার পরবর্তী মাস থেকে কাউন্ট করতে হয়। তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কত মাসের? 3 মাসের অবচয় দেখাতে হবে। কত মাসের অবচয় দেখাতে হবে? আপনারা কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখি আমাদের সৃজনশীলে কি বলছে। প্রথমেই বলছে ক, সরলরৈখিক পদ্ধতিতে 2018 সালের মল্লিক কোম্পানির মেশিনের অবচয়ের পরিমাণ নির্ণয় করো। আমরা অবচয় কীভাবে বের করবো স্যার? এই যে সূত্র প্রয়োগ করে। কিভাবে করব? সূত্র প্রয়োগ করে। আচ্ছা, ক নাম্বার পাইলাম। খ নাম্বার বলছে মল্লিক কোম্পানির বইতে 2018 সালের 31 ডিসেম্বর তারিখে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। জাবেদা জানি কয় ধরনের হয়? 3 ধরনের। জাবেদা কয় ধরনের হয়? একটা হচ্ছে এইভাবে, যে কবিতার মতো মনে রাখবো, হ্যাঁ, সম্পদ ক্রয় সম্পদ বিক্রয় মাঝে হয় অবচয়। সম্পদ ক্রয় সম্পদ বিক্রয় মাঝে হয় অবচয়। তার মানে কি, এখানে কোথাও এই যে প্রশ্নটা যে আমি পড়লাম, সম্পদ ক্রয় পাইছি, সম্পদ বিক্রয় কি পাইছি? এখন বলতে পারেন যে স্যার অবচয় তো পাই নাই। অবচয়ের কথা বলবে না, অবচয় না বললেও সম্পদ কিনলে তার অবচয় তো হবেই হবে। আর যেহেতু আমরা অবচয়ের অধ্যায় করতেছি, তাহলে অবচয়ের, হ্যাঁ, কি বলে, জাবেদাটা মাস্ট বি দিতে হবে। অবচয় জাবেদাটা মাস্ট বি দিতে হবে। এই এখানে তার বইলেও দিচ্ছে তারা, দেখেন, মল্লিক কোম্পানির বইতে 2018 সালের 31 ডিসেম্বর তারিখে প্রয়োজনীয় জাবেদা দাখিলা। প্রয়োজনীয় জাবেদা দাখিলা মানে কি? অর্থাৎ 2018 সালে আমি একটা মেশিন কিনছি, আবার এটার অবচয় হয়েছে, তাহলে কি প্রয়োজনীয় জাবেদা মানে কি? সম্পদ ক্রয়ের জাবেদাও দেখাতে হবে, অবচয়ের জাবেদাও দেখাতে হবে। আপনারা কি সবাই বুঝতে পারছেন? গ নম্বরে বলছে কোম্পানি প্রথম বছর শেষে মল্লিক কোম্পানির হিসাব বইতে মেশিন হিসাব ও অবচয় হিসাব প্রস্তুত করো। মেশিন হিসাব ও অবচয় হিসাব প্রস্তুত করো। ক্লিয়ার? তাই আমরা সবাই খাতা কলম নিব এবং কি লিখবো? ক নাম্বার লিখবো। ক প্রথমে লিখবো 2000 রাজশাহী বোর্ড। ক নাম্বার কি বলছে? 2018 সালের অবচয়ের পরিমাণ নির্ণয়। আমরা লিখবো মল্লিক কোম্পানি 2018 সালের অবচয় নির্ণয়। 2018 সালের অবচয় নির্ণয়। ওকে, তাহলে সরলরৈখিক পদ্ধতিতে জানি স্যার কিভাবে যেন অবচয় বের করে? সূত্র প্রয়োগ করে। কিভাবে? সূত্রটা যেন কি? বার্ষিক অবচয় সমান সমান সম্পদের ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা সেটাই লিখবো। আমরা লিখবো অবচয় সমান সমান সম্পদের মোট মূল্য লিখবো নাকি ক্রয় মূল্য লিখবো? আচ্ছা, গুড। আর এখন কি সম্পদ লিখবো নাকি কি কিনছে? সম্পদের নাম কি? তাহলে মেশিনের ক্রয় মূল্য। মেশিনের ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য। আর নিচে হচ্ছে আয়ুষ্কাল। নিচে হচ্ছে আয়ুষ্কাল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মেশিনের ক্রয় মূল্য কত স্যার?
হ্যাঁ আচ্ছা, এখন এটা করলাম স্যার দেখেন, কিন্তু এটা মানে এই সূত্রটা করলে তো আমার কি হয়, 1 বছরের টাকা বের হয়, কিন্তু আমার কি 2018 সালে কি 1 বছরের অবচয় টাকা বের হবে? কবে কিনছি? অক্টোবর মাসে। তাহলে অক্টোবর মাসে কিনলে আমি এখানে ব্রেকেট দিয়ে লিখবো 12 মাসের মধ্যে, যেহেতু অক্টোবর মাসে কিনতে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসের অবচয়। উপরে কি দিব স্যার? আপনি কি বুঝছেন এটা? আচ্ছা, মেশিনের ক্রয় মূল্য হচ্ছে 1,80,000, ভগ্নাবশেষ মূল্য 20,500, আয়ুষ্কাল 5 বছর। তাহলে এটা কাউন্ট করেন তো কত হয় দোলা, কাউন্ট করেন। হ্যাঁ 7,975, দশমিকের পরে কিছু আছে? আচ্ছা টাকা। এমন কেউ আছেন যে স্যার এটা আমি বুঝি না, আমাকে আরেকবার বুঝিয়ে দেবেন? আছেন কেউ স্যার? থাকলে এখন বলতে পারেন, আমি কি আরেকবার বলবো? আরেকবার বলবো স্যার? আচ্ছা মুছবো দ্বিতীয় লাইনটা? ও থ্যাংক ইউ স্যার। মুছবো এটা স্যার, মুছবো? ওকে ডান। তাহলে এটা মুছলাম। খ নম্বর কি বলছে? খ নম্বর আমাকে জাবেদা করতে বলছে। কি করতে বলছে? সবাই ঘরে কি ফেলবো? সবাই ঘর রাখবো। জাবেদার ঘর কয়টি? কি কি? আমরা কেউ কিন্তু তাং লিখবো না, কেউ কিন্তু তাং লিখবো না, লিখলে পুরোটা লিখবো তারিখ, আর না লিখলে লিখবো না, তাং লিখবো না। তাং লিখলে কিন্তু হাতে বাড়ি দিব, আবার বললাম তাং লেখা নিষেধ। আচ্ছা স্যার সবাই একটু, আচ্ছা আমরা শিখছিলাম এটা হচ্ছে খ নং, এটা কত? খ। আচ্ছা আমরা শিখছিলাম জাবেদা জানি কয় ধরনের হয়? 3 ধরনের। একটা হচ্ছে সম্পদ ক্রয়, সম্পদ বিক্রয়, মাঝে হয় সম্পদ ক্রয়, সম্পদ বিক্রয়, মাঝে হয় অবচয়। তাহলে প্রথমে আমরা কিসের জাবেদা দিব? সম্পদ ক্রয়ের জাবেদা দিব। কিসের জাবেদা দিব স্যার? সম্পদ ক্রয়। সম্পদ ক্রয়। এবার সালটা হচ্ছে 2018, কি মাস? অক্টো 1। কি লিখবো? মেশিন কিনছি না, মেশিন হিসাব, মেশিন হিসাব। আমরা কি ডেবিট ক্রেডিট লিখবো? আধুনিক হিসাব বিজ্ঞানী ডেবিট ক্রেডিট লিখে না, ঠিক আছে? আচ্ছা মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা কত? 1,80,000। অবশ্যই কারণ লিখতে হবে। যদি ব্যাখ্যা না চায় তখনই ব্যাখ্যা দিবেন না, এটা ছাড়া বলছি কি ব্যাখ্যা ব্যতীত। বাহ কত ভালো তারা, দেখছেন? আচ্ছা তারপর হচ্ছে আমাদের কিন্তু মেশিন ক্রয় জাবেদা হয়ে গেল, আমাদের কিন্তু মেশিন ক্রয় জাবেদা হয়ে গেল। আচ্ছা এরপরে কিসের জাবেদা? আচ্ছা অবচয় জাবেদা কবে ধরতে হয়? ডিসেম্বর মাসের 31 তারিখে। সবসময় কবে? ডিসেম্বর মাসের 31 তারিখ। তাহলে আমরা কি লিখবো? ডিসেম্বর 31। আচ্ছা অবচয় জাবেদা জানি কয়টা? অবচয় ধার্য জাবেদা জানি কয়টা? 2টা। একটা হচ্ছে অবচয়ের জাবেদা, আর একটা হচ্ছে অবচয় বন্ধের জাবেদা। একটা হচ্ছে অবচয়ের জাবেদা, আর একটা হচ্ছে অবচয় বন্ধের জাবেদা। তাহলে প্রথমে অবচয় জাবেদা যেন কি? অবচয় খরচ হিসাব ডেবিট। অনেকেই শুধু অবচয় লেখে, কিন্তু আপনি অবচয় খরচ লিখবেন, এটা ভালো। অবচয় খরচ হিসাব আর পুঞ্জীবিত অবচয়। পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। আমরা যেন অবচয় কত টাকা বের করছি? 7,975। 7,975 বাস। আচ্ছা এরপরে বন্ধের যাবে যেন কি? আয় বিবরণী হিসাব ডেবিট। আয় বিবরণী হিসাব হয় না, শুধু লিখবে আয় বিবরণী। আয় বিবরণী কিন্তু কোনো হিসাব না স্যার, হ্যাঁ এটা শুধু আয় বিবরণী লিখবেন। আয় বিবরণীর সাথে কিন্তু হিসাব লিখলে স্যার যদি চায় কেটে দিতে পারে। আয় বিবরণী কখনো হিসাব না। ক্লিয়ার স্যার? আপনি শুধু 23 তারিখ 31 ডিসেম্বর, কারণ এটা তো এইটারই একটা অংশ। অবচয় যাবে না। আচ্ছা তারপর কি লিখবো? হ্যাঁ
7,975, 7,975। ফর এক্সাম্পল আমাকে যদি ব্যাখ্যা চাইতো, ব্যাখ্যা দিতে বলতো, ব্যাখ্যা নিয়ে কেউ এত বেশি প্যারা খাইবেন না, খুবই সহজ। প্রথমটার ব্যাখ্যা আমি একটু বলে দিই, হ্যাঁ, মুখ বলে দিই। যেহেতু নগদে একটি মেশিন ক্রয় করা হলো, যেহেতু নগদে মেশিন ক্রয় করা হলো, এই যে এটা অবচয় জাবেদা, অবচয়ের ব্যাখ্যা। যেহেতু অবচয় ধার্য করা হলো, যেহেতু অবচয় ধার্য করা হলো, যেহেতু অবচয় খরচ বন্ধ করা হলো, এটা যেহেতু অবচয় খরচ বন্ধ করা হলো। খুব কঠিন স্যার? জাবেদা কি অনেক কঠিন? আচ্ছা এবার বলেন তো, অনেস্টলি বলেন তো, ক নাম্বার শিখাইলাম, খ নাম্বার শিখাইলাম, অনেক কঠিন কিছু? তাই বেসিক পারলে এই অঙ্ক কিছু স্যার, বাস আমাদের কিন্তু খ নাম্বার শেষ হয়ে গেল। গ নাম্বার কি চাইছে স্যার? গ নাম্বার চাইছে যে কি চাইছে? চাইছে হচ্ছে প্রথম বছর শেষে মৌলিক কোম্পানির হিসাব বইতে মেশিন হিসাব ও অবচয় হিসাব প্রস্তুত করো। মেশিন হিসাব ও অবচয় হিসাব প্রস্তুত করো। তার মানে কি, আমি একটা মেশিন হিসাবের খতিয়ান করব আর অবচয়ের একটা খতিয়ান করব। ক্লিয়ার? আর যেটা হেল্প বলেই তো যাচ্ছে সরলরৈখিক পদ্ধতি, প্রথমেই তো বলে দিচ্ছে সরলরৈখিক পদ্ধতি। হ্যাঁ চলমান, এটা আমরা চলমান জানি করবো, টি ছক এখন আর দিবেন না। ও আচ্ছা, মানে খতিয়ান কোনটা করব? আচ্ছা খতিয়ান যদি তারা টি ছক চায় তাহলে দিবেন, আর না চাইলে সবসময় চলমান জের ছকই করবেন। ঠিক আছে? আচ্ছা আমরা চলমান জের ছকে ঘরে গিয়ে ফেললাম। গ নাম্বার এটা আমি প্রথম ঘরটা একটু ভালো মতো আঁকলাম, তারপরে ঘরগুলো এত বেশি ভালো মতো আঁকবো না। হ্যাঁ আপনারা বুঝে নিন, সেম টাইপের ঘর থাকবে। এটা হচ্ছে এক্সট্রা, এটা চাই নাই, এটা চাই নাই, এই দুটো চাইছি সৃজনশীল, এটা চাই নাই। আচ্ছা আমরা একটু স্যার 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 সবাই একটু লেখা বন্ধ রাখি, লেখা বন্ধ রাখি স্যার, সবাই খেয়াল করেন। আচ্ছা দেখেন, প্রথমেই আমি মেশিন কিনছি, এই দেখেন মেশিন কিনলে এই যে দেখেন এদিকে চলে আসি, সবাই এদিকে এদিকে লেখা বন্ধ। দেখেন প্রথমে আমরা মেশিন হিসাবের এটা করব, খতিয়ানটা করব। দেখেন মেশিন কিনলে তার বিপরীতে কি আছে? তাহলে আমরা ওখানে নগদান হিসাব লিখব। সালটা হচ্ছে 2018 সাল, অক্টোবর 1 তারিখ, নগদান হিসাব। আচ্ছা কত টাকাতে কিনছিলাম? 1,80,000। ডেবিট দিকে 1,80,000, ট্রান্সফার করবো 1,80,000। এমন কেউ আছেন যে এটা বুঝেন নাই? এই যে খেয়াল করেন, মেশিন হিসাব করতেছি আমরা, তাই মেশিন হিসাবের বিপরীত হিসাবের নাম কি? এই যে নগদান হিসাব লিখলাম। ক্লিয়ার? নগদান হিসাব লিখলাম, কিন্তু এই যে টাকা লিখবো হচ্ছে যে হিসাব করতেছি সেই হিসাবে। এটা নিয়ে একটা কবিতা বলছিলাম না? তাহলে যে হিসাব করব সেই হিসাব ধরব, তার বিপরীত হিসাবের নাম খতিয়ানে লিখব, তার বিপরীত হিসাবের নাম খতিয়ানে, কিন্তু টাকা লিখব যেই হিসাবটা করতেছি সেই হিসাবের। ক্লিয়ার? আরেকবার বলবো? আচ্ছা সেম ভাবে, যে ওরকমভাবে আমি আরেকবার বলি, যেই হিসাব করব মানে করতেছি, আমি খতিয়ানটা করতেছি, যেই হিসাবটা করতেছি, তাহলে সেটাই বলবো যেই হিসাব করব সেই হিসাব ধরব, তার বিপরীত হিসাবের নাম খতিয়ানে লিখব, কিন্তু টাকা লিখব যেই হিসাব করতেছি সেই হিসাবের। ক্লিয়ার? বাস আমার কিন্তু এটা শেষ, আর কিছু লাগবে না, শেষ। তার মানে কি, খতিয়ান 1 বছরের চাইছে না স্যার? 1 বছরের চাইছে না? এখন স্যার যদি খতিয়ানটা 3 বছরের চায় তখন কি করব? এই যে খুব সিম্পল, 1 বছরটা দেখছেন না? আচ্ছা দেখেন, এবার যদি 3 বছরের চাইতো তাহলে কী লিখতাম? আবার লিখতাম 2019, তখন কি অক্টোবর লিখতাম? কি লিখতাম? জানু 1। হ্যাঁ জানু 1। আচ্ছা আপনারা যেটা ভাবছেন কিন্তু সেটা না, কিন্তু আমাদের হিসাব বিজ্ঞানের ভাষা জানু মানে কি? জানুয়ারি মাসের 1 তারিখ। কেরা কইছে যেটা ভাবেন? তো ভাই বাজি আবার মুচকা হাসেন। আচ্ছা ব্যালেন্স বিডি লিখবো, কি লিখবো? ব্যালেন্স বিডি, বেডি না, ব্যালেন্স বেডি না, ব্যালেন্স বিডি। আচ্ছা তখন আর কি করবো, যে এই টাকাটাই আমি শুধু বসাই দিব। হ্যাঁ হ্যাঁ, তখন যদি ডেবিট ক্রেডিট মিলে যেত আমরা বিয়োগ করে দিতাম, আর যোগ করতাম, আবার যদি না মিলতো বিয়োগ করে দিতাম। আচ্ছা এবার আসি, আবার যদি বলতো 2020 সালের টাকা, তাহলে কি লিখতাম? 20, আবার সেম ব্যালেন্স বিডি, আবার টাকাটা লিখতাম। তার মানে কি
যে নগদান হিসাব বা মেশিন হিসাব বা কোনো সম্পদ হিসাব কোনো প্যারা আছে? একবার করে বারবার বসায় দাও, শুধু ব্যালেন্স লেখা বারবার। আবার এই যে দেখেন, এটাকে এখানে বসাবেন নাকি? ব্যালেন্সের টাকা সবসময় ব্যালেন্সেই হয়। এক কথায় ব্যালেন্সের টাকা ব্যালেন্সেই হয়, ব্যালেন্সের টাকা সবসময় ব্যালেন্সে হয়, মন থাকবে? আচ্ছা, এটা মুছে দিই, এটা তার স্যার দেখেন মেশিন হিসাবটা আমরা কীভাবে করবো, খতিয়ানটা কীভাবে করবো? প্রথমেই লিখবো মেশিন হিসাব বা কোনো সম্পদের নাম থাকলে সম্পদের নাম হিসাব। আচ্ছা, তারপরে যেই মাসে কিনছি লিখবো নগদান হিসাব, ডেবিট দিকে টাকা, ব্যালেন্সের ঘরে টাকা। এরপরে যদি বলে, এরপরে যদি আরও 2-3 বছরের খতিয়ান করতে বলে এটা, তখন কি লিখবো? সাল, ব্যালেন্স বিডি, ব্যালেন্সের ঘরে টাকা, আবার সাল, ব্যালেন্স বিডি, ব্যালেন্সের ঘরে টাকা। যেহেতু এটা 1 বছরে করতে বলছে তাই এটা এখানেই শেষ। এরপর আমরা শিখবো হচ্ছে অবচয় খরচ হিসাবের যে খতিয়ানটা। আচ্ছা, অবচয় মানে খরচের খতিয়ানটা শিখতে হলে আমাকে 2টা জিনিস মনে রাখতে হবে। অবচয়ের সাথে সম্পর্ক 2টা জিনিসের। কেমনে দেখেন, এই দেখেন আমরা যখন অবচয়ের জাবেদাটা করছি, এই যে একটা অবচয়, এই যে একটা অবচয়, তাই অবচয়ের সাথে একবার পুঞ্জীভূত অবচয় আসবে, আবার অবচয়ের সাথে একবার আয় বিবরণী আসবে। একবার আমার কথা কি বুঝছেন? তা আমি বলতে পারি অবচয়ের সাথে 2টা হিসাবের সম্পর্ক। অবচয়ের সাথে কয়টা হিসাবের সম্পর্ক? 2টা হিসাবের। একটা হচ্ছে পুঞ্জীভূত অবচয়, আর একটা হচ্ছে। আচ্ছা, এখন আমরা ওই কথাটা অ্যাপ্লাই করব, যেই হিসাব করব সেই হিসাব ধরব। লিখব 2018 সাল, হ্যাঁ, ডিসেম্বর 31, কি লিখবো? পুঞ্জীভূত অবচয়। আচ্ছা, অবচয় কোন দিকে ছিল? প্রথমে ডেবিট দিকে। কত? 7,975, 7,975। ওকে, আচ্ছা বুঝছি স্যার, ডেবিট দিকে ট্রান্সফার করে দিলাম। আচ্ছা ওকে, এরপরে আবার কি আছে? আয় বিবরণী। এই যে স্যার দেখেন, এটা ডেবিট, এই দেখেন এটা ডেবিট দিকে আছে। এখন এটা কোন দিকে আছে? ডেবিট ক্রেডিট মিলছে না? মিললে কিছুই নেই। ক্লিয়ার? বুঝছি নাকি বুঝে নাই? আরেকবার বোঝেন, স্যার দেখেন অবচয় খরচের খতিয়ানটা বা অবচয় হিসাবের খতিয়ানটা আমরা কিভাবে করব। আচ্ছা দেখেন, আমরা মনে রাখবো অবচয় খরচের সাথে 2টা জিনিসের সম্পর্ক বা 2টা হিসাবের সম্পর্ক। একটা হচ্ছে পুঞ্জীভূত অবচয়, আর একটা হচ্ছে আয় বিবরণী। যদি আপনি ভুলে যান, এই যে দেখেন আপনার জাবেদা আপনাকে হেল্প করবে। এই দেখেন অবচয় খরচের সাথে কে আছে? পুঞ্জীভূত অবচয় ক্রেডিট পাশে আছে, আবার আয় বিবরণী ডেবিট পাশে আছে, অবচয় খরচ ক্রেডিট পাশে আছে। তাই এই জন্যই আমি বলছি, এভাবে মনে রাখবেন যে অবচয়ের সাথে 2টা জিনিসের সম্পর্ক বা 2টা হিসাবের সম্পর্ক। কথা বলেন না, আমি কথা বলতেছি। অবচয়ের সাথে 2টা হিসাবের সম্পর্ক, একটা হচ্ছে পুঞ্জীভূত অবচয়, আর একটা হচ্ছে আয় বিবরণী। তাহলে আপনি এইভাবে লিখে ফেলবেন, পুঞ্জীভূত অবচয়, আয় বিবরণী। তারপরে প্রথমটা ডেবিট, পরেরটা ক্রেডিট বসাই দিবেন। প্রথমটা ডেবিট, পরেরটা, সবসময় এইটাই করবেন। সব সময় আপনি যদি জাবেদা নাও করেন, অবচয় খরচে যখন আপনি খতিয়ানটা করবেন সবসময় এটাই করবেন, কখনো চেঞ্জ হবে না, কোনোদিনও চেঞ্জ হবে না। অবচয়ের খতিয়ানের ক্ষেত্রে সবসময় এই 2টা হিসাবই হবে, চেঞ্জ হবে না, কখনোই চেঞ্জ হবে না। তাই অবচয়ের খতিয়ান করতে গেলে প্রথমে কি লাগবেন? পুঞ্জীভূত অবচয়, আয় বিবরণী, পুঞ্জীভূত অবচয়, আয় বিবরণী। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, টাকাটা প্রথমে ডেবিট পাশে বসাবেন, পরে ক্রেডিট পাশে বসাবেন। দেখেন ডেবিট পাশে টাকাটাই আমি কোন দিকে কী করছি? ব্যালেন্সের ঘরে ডেবিট দিকে ট্রান্সফার করছি। তারপরে দেখেন এটা ক্রেডিট ছিল, ডেবিট ক্রেডিট বিয়োগ করে কী হয়েছে? এটা নীল হয়ে গেছে। বুঝছি স্যার? বুঝছি। আচ্ছা, এরপরে যদি আমাকে পুঞ্জীভূত হিসাবের কথা বলে, এটা কিন্তু চায় নাই, তবু আমি দেখাই দিচ্ছি। যদি চাইতো তা আমরা কীভাবে করতাম? যদি চাইতো, আচ্ছা, পুঞ্জীভূত অবচয়ের সাথে শুধু অবচয়ের সম্পর্ক। অবচয়ের সাথে যেমন 2টা হিসাবের সম্পর্ক, পুঞ্জীভূত অবচয়ের সাথে শুধু অবচয়েরই সম্পর্ক। কার সম্পর্ক? আমার কথা কি বুঝছি স্যার? আচ্ছা, তাহলে কি লিখবো? এখানে লিখবো হচ্ছে 2018 সাল, ডিসেম্বর 31, অবচয় খরচ। ওকে, আচ্ছা, পুঞ্জীভূত অবচয় কোন পাশে আছে স্যার? ক্রেডিট পাশে। কত টাকা? কত টাকা? বাস, শেষ। বুঝছি স্যার? স্যারেরা বুঝছি? এটা শেষ।
আগামী ক্লাসে আরও কোনো নতুন অঙ্ক দিয়ে, মানে এটা তো একটু ছোটো অঙ্ক ছিল, আমরা আর একটু নতুন অঙ্ক বা অন্য কোনো একটা অঙ্ক ভালোভাবে, যেমন যেমন সেই অঙ্কগুলো কী হবে জানেন, এটা যেমন শুধু 1 বছরে দিছে, সেই অঙ্কগুলো হবে 2 বছর, 3 বছর, 4 বছরের খতিয়ান আমরা করব। এই ধরনের অঙ্কগুলো এই পরীক্ষায় আসে। ঠিক আছে স্যার? ঠিক আছে, আশা করি সবাই খুব ভালো বুঝছেন। আর যদি না বুঝেন বারবার প্রশ্ন করবেন বা ভিডিওটা দেখবেন ভালো করে, আশা রাখি খুব ভালোভাবে, মানে খুব ভালোভাবে এটা বুঝবেন। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, যে যার অবস্থান থেকে যার যার মতোই থাকুন। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।